কে নজর রাখতে হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হতে চলেছেন বিজেপির এই গণতন্ত্র বিরোধী, গণতন্ত্র হত্যাকারী নীতির বিরুদ্ধে আন্দোলনের ভর কেন্দ্র। এর বাড়তি কোনো বিস্তারিত এই মুহূর্তে বলবো না। আজকে দেখতে পাওয়া গেছে যে অখিলেশ এসে মিটিং করে গেলেন এবং যে সময়টা যাচ্ছেন সে সময় পার্লামেন্টের সেশন, ফলে বাকি যারা বিজেপি বিরোধী দল রয়েছে তাদেরকে নিয়ে মানে কোনো একটা বাংলার ভোটের আগে দেখুন, এই যে বিজেপি যেটা যে ভোটার লিস্টে কারচুপি দিয়ে যেগুলো শুরু করেছে, তো এগুলো এ তো মহারাষ্ট্রে করেছে, এ তো হরিয়ানায় করেছে, দিল্লিতে করেছে, বিহারে করেছে। তো ওখানে যারা লড়েছেন বিজেপির বিরুদ্ধে, মূলত কংগ্রেস এবং তার সঙ্গে যারা ছিলেন, তাদের তো ধরা উচিত ছিল। যদি একেবারে তৃণমূল স্তরে বুথ ভিত্তিক বাড়ি বাড়ি জনসংযোগের মাধ্যমে এই নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপির ভোটার লিস্টে কারচুপি, একদিকে বৈধ ভোটারকে বাদ দেয়া, অন্যদিকে অন্য রাজ্যের ভুয়ো ভোটার এখানে ঢুকিয়ে দেয়া, তা এটা যদি কংগ্রেস বা এরা করতে পারত, তাহলে বিজেপি এই 4টে রাজ্যে ক্ষমতায় আসতো না। আর মমতা বন্দ্যোপাধ্যায় এটা ধরে ফেলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ধরেছেন এবং তৃণমূল কংগ্রেস গোটা বাংলায় প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা পার্টে, প্রত্যেকটা বাড়ি পর্যন্ত পৌঁছে বিজেপির এই কারচুপির বিরুদ্ধে মানুষের পাশে থাকছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ই দেখিয়ে দিয়েছেন যে গোটা দেশে প্রথম তিনি বিজেপির এই কারচুপিটা ধরে এর প্রতিবাদ, প্রতিরোধ এবং মানুষের অধিকার রক্ষায় সরব হয়েছেন। ফলে এটা সারা ভারতবর্ষ দেখতে পেয়েছে যে বিভিন্ন ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির মূল শত্রু। সেই কারণে বিজেপি কিভাবে তার বিভিন্ন এজেন্সি বা অন্যান্য সব শক্তির অপব্যবহার করে বাংলায় এসে তৃণমূল কংগ্রেসকে ডিস্টার্ব করতে নাবে। এবং তারপরেও তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি জিতছেন এবং জিতবেন। দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়া নিয়ে আমি সবিস্তার কোনো কর্মসূচি নিয়ে মন্তব্য করব না, শুধু এইটুকু বলবো, বিজেপি যে গণতন্ত্র হত্যা করার ভয়ঙ্কর খেলা খেলছে, মানুষকে চূড়ান্ত হয়রানির মধ্যে ফেলে মৃত্যুর মিছিল তৈরি করে দিয়ে কত ধানে কত চাল মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে পৌঁছলে না, বিজেপি ভালোভাবে বুঝতে পারবে। বিজেপির মুখোশ, জাতীয় নির্বাচন কমিশনের মুখোশ টেনে খুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অখিলেশ যাদব বৈঠকের পরে অখিলেশ যাদব যে বার্তাটা দিচ্ছেন বিজেপির বিরুদ্ধে লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র গ্রহণযোগ্য নেত্রী, মানে এটা কি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে একটা শক্তি? দেখুন, এটা তো একেবারে প্রমাণিত সত্য যে গোটা দেশে বিজেপির মতো বিপজ্জনক যে শক্তি অর্থনৈতিকভাবে মানুষকে শেষ করে দিচ্ছে, সামাজিকভাবে শেষ করে দিচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করে মেরুকরণের খেলা খেলছে, এই বিজেপিকে রুখে বারবার দেখিয়ে দিয়েছে একটা মাত্র নাম গোটা দেশে, তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় যে বিজেপিকে রোখার ক্ষেত্রে সব থেকে ধারালো নাম, গ্রহণযোগ্য নাম, বিশ্বাসযোগ্য নাম, তো সেটা তো প্রমাণিত। ফলে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বাংলার নির্বাচনে এখানে ডিস্টার্ব করার জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীদের ডেলি প্যাসেঞ্জারি শুরু হয়ে গেছে, নির্বাচন কমিশনকে নামিয়ে দিয়েছে, ভোটার লিস্টে কারচুপি, মৃত্যুর মিছিল শুরু করিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপিকে আমরা আবার বিপুলভাবে হারাবো। আর গোটা ভারতবর্ষ এই অখিলেশ যাদবের কথার প্রতিধ্বনি হিসেবেই বলবো যে আবার দেখতে পাবে যে গোটা দেশে বিজেপির বিরুদ্ধে কার্যকরী লড়াই দিয়ে বিজেপিকে পরাজিত করার লড়াইয়ের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। 4খানা রাজ্য, মহারাষ্ট্র, বিহার,
হরিয়ানা, দিল্লি বিজেপি কি করে জিতলো? এত বড় কারচুপি হচ্ছিল, সেখানে যাদের মূল দায়িত্ব ছিল বিজেপিকে রোখার, সেই দলগুলো কি করছিল? কেন তারা বুথ ভিত্তিতে বাড়ি বাড়ি মানুষের পাশে গিয়ে দাঁড়ায়নি? বিজেপির এই কারচুপি কি করে সফল হতে পারলো? বাংলায় তো প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায় বিপদটাকে দেখিয়ে দিয়েছেন, চক্রান্তটাকে ফাঁস করে দিয়েছেন, এবং এই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিচ্ছেন। বিজেপির এই চক্রান্ত আমরা ব্যর্থ করে দেবো। অমিত শাহ আবার 30 তারিখে আসছেন বারাসতে সভা করতে। দেখুন, অমিত শাহ আসছেন, এগুলো তো কোনো আর নতুন করে খবর নয়। বাংলায় ভোট এলে নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিজেপির যত ছোট বড় মাঝারি যত নেতা আছে তাদের ডেলি প্যাসেঞ্জারই হয়, আর ভোটে খুঁজে পাওয়া যায় না। এটা বাংলার মানুষকে টাকা দেয় না, গরিব মানুষকে কাজ করিয়ে 100 দিনের টাকা দেয় না, গরিব মানুষকে আবাসের টাকা দেয় না, 2 লক্ষ কোটি টাকা বাংলার বকেয়া সেটা দেয় না, বাংলা ভাষাকে অপমান করে, বাংলা ভাষা কোনো ভাষাই নয় এই ধরনের মন্তব্য করে, বাংলা ভাষায় কথা বললে অন্য রাজ্যে পিটিয়ে মারে, বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশে পাঠিয়ে দেয়, বাংলার মনীষীদের অপমান করে, আর ভোটের সময় এরা ডেলি প্যাসেঞ্জারি করতে আসে। মানুষ বোঝেন এদের ডেলি প্যাসেঞ্জারির বিন্দুমাত্র কোনো প্রভাব বাংলার মানুষের উপর, বাংলার রাজনীতিতে পড়বে না। বিজেপি ভয়ঙ্করভাবে প্রত্যাখ্যাত হতে চলেছে। বিজেপির জাতীয় সভাপতি নিখিল নবীন তিনি এখানে কোর কমিটির মিটিং করবেন দুর্গাপুরে মেলায়। ভোট এলে তো বাংলার কথা মনে পড়ে, ভোট এলে বাংলার কথা মনে পড়ে, তাই বাংলায় বৈঠক, বাংলায় যাতায়াত, বাংলায় ডেলি প্যাসেঞ্জারি শুধু বাংলার প্রাপ্যটা দেয় না, বাংলার প্রতি বৈষম্য, বাংলার প্রতি প্রতিহিংসা, বাংলার প্রতি অপমান, বাংলা ভাষাকে অপমান, বাংলার মনীষীদের অপমান। তো বাংলা মানুষ, বাংলার সংস্কৃতিকে যারা এইভাবে অপমান করে, বাংলায় তাদের কোনো জায়গা নেই। তারা এই ভোটের আগেই জেগে ওঠেন। 21-এর আগে বলেছিলেন আবকি বার 200 পার, গোহারা হয়েছে। তারপরে বলেছিল 23 সালে সব পঞ্চায়েতের জেলা পরিষদ দখল করব, একটা জেলা পরিষদে মানুষ বিজেপিকে জেতাননি। তারপরে বলল 24 সালে লোকসভা ভোটে বাংলা থেকে আমাদের সিট বাড়বে, বাংলায় সিট কমে গেছে, তৃণমূলের বেড়েছে। বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করছেন। সুতরাং এদের এইসব কথা আর এই নতুন কে সভাপতি, ওনাদের আশা টাশা এগুলো নিয়ে কোনো ব্যাপারই নয়। বলছি, কলকাতা হাইকোর্ট আজকে নির্দেশ দিয়েছে যে 31শে মার্চের মধ্যে রাজ্যের সীমান্তবর্তী 9টা জেলার কাটা তার লাগানোর জন্য জমি রাজ্য সরকারকে হস্তান্তর করতে হবে। আমি যেটা কোর্টের রায় নিয়ে আমি এ নিয়ে কোনো মন্তব্যই করবো না। আমি শুধু এইটুকুই মনে করিয়ে দেবো, যে জমিগুলো নিয়ে এখনো কাঁটাদার বসাতে পারিনি সেগুলো আগে শেষ করুক, যে জমিগুলো নিয়ে কাঁটাদার বসাতে পারেনি সেগুলো শেষ করুক। যেখানে কাঁটাদার বসে আছে সেখানে ঢুকছে কি করে লোক, তার কৈফিয়তটা আগে বিএসএফ দিক। যেখানে বিএসএফ আছে, কাঁটাদারও আছে, সেখান থেকে ঢুকছে কি করে, এই অভিযোগগুলোকে তো খতিয়ে দেখতে হবে। যেখানে জমি দেয়া হয়েছে এখনো কাঁটাদার বসায়নি, শুধু জমি দেয়নি বললে হবে? কিছু কিছু ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে জমি দেয়া হয়েছে। কিছু ক্ষেত্রে হয় কি, ছোটখাটো জমি কিছু শরিকি বিবাদ বা আইনি কোনো জটিলতা থাকে, তো তার বাইরে যেখানে কাঁটা রয়েছে সেখান থেকে অনুপ্রবেশকারী ঢুকছে কি করে? বিএসএফ কি আঙুল চুষছে? সীমান্ত রেখা থেকে আগে 15 কিলোমিটার ছিল, এখন 50 কিলোমিটার অব্দি বিএসএফ এর এখতিয়ারভুক্ত করে নিয়েছে আইন করে, আর এখন এসে কান্নাকাটি। বলছি, খড়দার একটি পঞ্চায়েতে একদিনে 3টে বুথে 800 জনকে ডাকা হয়েছে হিয়ারিং, ফলে ব্যাপক উত্তেজনা, শেষ পর্যন্ত র্যাফ নামাতে হয়েছিল। স্বাভাবিক, মানুষকে যদি এইভাবে হ্যারাস করা হয়, একদিনে এতজনকে, 100 মানুষকে এক জায়গায় ডেকে দিচ্ছেন, মানুষ কাজকর্ম ফেলে, অনেকে তার সঙ্গে রোজগার জড়িত, অফিস ছুটি নিয়ে, কাজের জায়গা ছুটি নিয়ে, যারা নিজেরা ছোটোখাটো ব্যবসা করেন সেগুলোকে নিয়ে নিজেদের সমস্ত অসুবিধা সত্ত্বেও হিয়ারিংয়ে যেতে হচ্ছে, এবং কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে সেই হিয়ারিংয়ের কোনো মাথামুন্ডু নেই, যে কারণে ডাকছে শুধুমাত্র ডাকার জন্য ডাকা, হয়রানির জন্য ডাকা। তা এবার একই জায়গায় যদি এত লোককে এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা, দিনের দিন শেষ না হওয়া, একটা মেস তৈরি হওয়া, তো মানুষ সেই কারণেই ক্ষুব্ধ হচ্ছেন, উত্তেজিত হচ্ছেন। অন্যদিকে আনন্দপুরে যে আগুন, সেখানে বিরোধীরা এক জায়গায় অভিযোগ করছে
জমি মাফিয়ারা জলা জমি বুঝিয়ে এইসব গ্রহণ করেছে। আমি একটা জিনিস বুঝতে পারি না, আনন্দপুরে যেটা দুর্ঘটনা হয়েছে একদম দুর্ঘটনা, তার তদন্ত হচ্ছে, যা যা হচ্ছে। আচ্ছা, বিরোধী শাসিত রাজ্যে মানে যারা আমাদের বিরোধী, সিপিএম এর জমানায় কখনো কোনো অ্যাক্সিডেন্ট, কোনো দুর্ঘটনা ঘটেনি। বিজেপি রাজ্যগুলোতে কোনো দুর্ঘটনা, কংগ্রেসের রাজ্যগুলোতে হয় না। বিজেপির গুজরাটে তো পরের পর সেতু ভেঙে লোক মারা যাচ্ছে। আবার সিপিএম এর তো শুধু দুর্ঘটনা নয়, সিপিএম এর শিবালিক ভেঙে পড়েছিল, মনে আছে কমরেড? দুখানা বিল্ডিং সিপিএম এর চরিত্রকে রিফ্লেক্ট করে, দুটো বিল্ডিং। সিপিএম এর চরিত্র দেখাতে গেলে দুটো বাড়ি দেখিয়ে দেবেন, একটা শিবালিক প্রমোটিং রাজকে দেখিয়ে দিয়েছিল, আর দুই হচ্ছে বউবাজারের রশিদ খানের বাড়ি, আরডিএক্স বোঝাই বাড়ি বিস্ফোরণে উড়ে গেছিল, শতাধিক হতাহত। এই দুটো বাড়ি হচ্ছে সিপিএম এর চরিত্রের ছবি। 32 ঘন্টা পর ফায়ার দমকল মন্ত্রী সেখানে গেছেন। এটা কোনো কাজের কথা না, সঙ্গে সঙ্গে দমকল কাজ করেছে। এবং বাংলার মানে এখানে এবং বড় কোনো ঘটনা ঘটলে এবং যে কোনো ঘটনা ঘটলে দমকল মন্ত্রী সঙ্গে সঙ্গে ছুটে যান। কোনো কারণে যদি তিনি একটু দূরেও থেকে থাকেন, তার সঙ্গে তো উদ্ধার কার্যের তিনি সমস্ত জায়গায় যান। কোনো কারণে দূরে ছিলেন কিন্তু দমকল তো গেছে, তিনি তো ফোনে গোটাটা মনিটর করেছেন। এটা একটা হাস্যকর কথা না? আচ্ছা, এবার বলুন, গুজরাটে ব্রিজ পড়ে লোক মারা গেছে, প্রধানমন্ত্রী জাননি কেন? গুজরাটে ব্রিজ পড়ে লোক মারা গেছে বারবার, তাহলে প্রধানমন্ত্রী জাননি কেন? হোম মিনিস্টার জাননি কেন? কি জন্য জাননি? এগুলো কোনো কথার কথা না। অত্যন্ত দায়িত্বশীল মন্ত্রী সুজিত বোস। দমকল মন্ত্রী যখন ওখানে ঘটনাস্থলে গেছেন, বিজেপি বিক্ষোভ দেখায়, তৃণমূল পাল্টা বিক্ষোভ বিজেপির বিরুদ্ধে দেখায়, তোর পক্ষে ধস্তাধস্তি। যদি একটা যেখানে দুর্ঘটনা ঘটেছে, উদ্ধার কাজ চলছে, সেখানে যদি রাজনৈতিক অশান্তি তৈরি করতে যায়, সেগুলো বিজেপি করতে চাইছে, তাহলে বিজেপি শাসিত রাজ্যে যে ঘটনাগুলো ঘটছে সে ব্যাপারে তো আওয়াজ নেই। দিল্লিতে আবার একটি নাবালিকা কুৎসিতভাবে ধর্ষণ হলো, কোথায়? বিজেপি নেতাদের মুখে তো কোনো নিন্দার ভাষা শোনা যাচ্ছে না। গুজরাটে পরের পর ব্রিজ ভেঙে পড়ে, তখন কোথায় থাকে? যখন কাশ্মীরে সীমান্ত টপকে এসে জঙ্গিরা পর্যটকদের গুলি করে মেরে যায়, তখন এই বিজেপি নেতারা কোথায় থাকে? এটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী আনন্দপুরের ঘটনা বলছেন ম্যানমেড বিপর্যয়। দেখুন, বিপর্যয়, দুর্ঘটনা, মর্মান্তিক ঘটনা। এই দুর্ঘটনা এবং মৃত্যু নিয়ে অকারণ রাজনীতি করার কোনো কারণ নেই। পুরো সমস্ত রকম তদন্তের যাবতীয় ব্যবস্থা হচ্ছে, কোথাও কোনো গাফিলতি থাকলে সমস্ত ব্যবস্থা হবে। কিছু ঘটনার সঙ্গে রাজনীতি না জড়ানোই ভালো। তাহলে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যখন কিছু হয়, তখন শুভেন্দুবাবু সেটাকে কিভাবে ধরবেন? বিজেপি শাসিত শুভেন্দুবাবুদের সব বড় বড় নেতাদের রাজ্য গুজরাট, পরপর ব্রিজ শুদ্ধ ভেঙে পড়ে যাচ্ছে। তো এইগুলো আপনি দেখবেন না? দিল্লিতে নাবালিকা ধর্ষণ, পরের পর নারী নির্যাতন, একের পর এক দুর্ঘটনা, সেগুলোকে আপনি জাস্টিফাই মানে আপনি সেখানে কোনো বক্তব্য না করে দেওয়ার জায়গায় আপনি নেই। আপনি এখানে শুধুমাত্র একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি করতে আসছেন, এটা ঠিক না। এটা নিয়ে একটু দমকলের ডিজি তিনি মেনে নিয়েছেন যে অগ্নি নির্বাপন ব্যবস্থা সঠিকভাবে ওখানে ছিল না, অডিট হয়নি, উনি নিজেই মেনেছিলেন। না, এতে কোনো না কোনো একটা তো কোন দুর্ঘটনা যখন ঘটেছে, যে ঘটনাই ঘটুক, কোনো না কোনো একটা জায়গায় থেকে তো সেটা হয়েছে। এবার সেখানে যদি দেখা যায় যে কোনো পরিকাঠামোগত ত্রুটি, কনসার্ন সেই ব্যক্তির বা তার সংস্থার রয়েছে, সেগুলো তদন্তে নিশ্চিতভাবে উঠে আসবে। বলছি, এই যে এসআইআর হয়রানির যে অভিযোগ দিকে দিকে উঠছে, সেখান থেকে একটা অন্য একটা ভার্সান আসছে আজকে। এটা একটা ঘটনা যে বনগাঁয় ব্রেন স্ট্রোকের এক রোগীকে স্থানীয় পঞ্চায়েত প্রধান তিনি ট্রেনে চাপিয়ে নিয়ে যাচ্ছিলেন। এবারে এই যে গুরুতর রোগীর বাড়িতে শুনানি হতে পারতো, এবারে যখন কর্তৃপক্ষকে জানানো হয় এআইআরওকে, তিনি বলেন যে বাড়িতে গেলেই হতে পারতো। তো এই যে তৃণমূল চাপিয়ে নিয়ে যাচ্ছে ট্রেনে করে, রোগীর বাড়ির লোকের আপত্তি থাকা সত্ত্বেও, তো এইটা হয়রানিটা তৈরি করছে শাসক দল, এরকম একটা অভিযোগ। এটা আপনাদের চ্যানেলের যে কোনো একটা বড় লাইনের সামনে গিয়ে বলুক না, আপনারা একবার একটা পরীক্ষা করে দেখুন না নিজেদের উপর। তৃণমূল থাকবে না, শুধুমাত্র মানে হাজার খানেক মানুষ থাকবেন, কয়েক হাজার মানুষ থাকবেন লাইনে,
আপনি শুধু বলুন এগুলো তৃণমূল তৈরি করে দিচ্ছে, আপনারা না এলেও পারতেন, এইটা বলুন, সাধারণ মানুষকে বলুন না। ক্রিকেট মাঠে নামার সময় জানেন তো কি কি পরে যেতে হয়? গ্লাভস, প্যাড, হেলমেট, ওগুলো পরে গিয়ে সমীক্ষা করুন। আচ্ছা, বলছি আনন্দপুর নিয়ে একটা বাকি, যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকেন এবং তার মধ্যে একটা উদ্বেগ কাজ করে আমার নাম বাদ চলে যেতে পারে, যদি যোগাযোগ করে, তো তৃণমূল কি করবে তখন? না নিয়ে গেলে এলাকার লোক বলবে পাশে দাঁড়ায়নি, নিয়ে গেলে বলবে কেন নিয়ে এলেন। এটা কোনো কাজের কথা হলো? অসুস্থ মানুষ আরো বেশি উদ্বেগে আমার নাম যদি বাদ চলে যায়। বলছি শঙ্কর ঘোষ বলছেন যে জলা জমি বুঝিয়ে কারখানা করা কিন্তু তৃণমূলের কামাইয়ের জায়গা। শঙ্কর ঘোষ তো আগে সিপিএমে ছিলেন, ওনাকে একটু বলুন না, বউবাজারের রশিদ খানের বাড়িটা যে বিস্ফোরণ, বাংলার বৃহত্তম বিস্ফোরণ, বাংলার বৃহত্তম বিস্ফোরণ রশিদ খানের বাড়ি, সিপিএম জমানা কমরেড রশিদ খান, যার জন্য লক্ষ্মী দে থেকে শুরু করে আরো একাধিক ব্যক্তিকে সিপিএম সাসপেন্ড করেছিল। আরডিএক্স ছিল, জঙ্গিদের আরডিএক্স, 100-র বেশি হতাহত ছিল, একটা বাড়ি উড়ে গেছিল লালবাজারের নাকের ডগায়। তো শঙ্কর ঘোষ তো কমরেড শ্রেণীর প্রাণী ছিলেন। তোকে জিজ্ঞেস করুন না, বাংলার বৃহত্তম, এই রেকর্ডটা কেউ ভাঙতে পারবে না, বাংলার বৃহত্তম বিস্ফোরক সিপিএম এর জমানায় সিপিএম নেতাদের যোগসাজশে হয়েছে। আর কালকে তো মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে যাচ্ছেন, হ্যাঁ, প্রধানমন্ত্রী 18 তারিখে বৈঠক করেছেন, তারপর মিটিং করেছেন, তারপরে 10 দিনের মাথায় সেখানে যাচ্ছেন। গোটা মিটিংটাকে আপনি কীভাবে? মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার সিঙ্গুরে গিয়েছেন, সিঙ্গুরের মানুষের আন্দোলনে, সিঙ্গুরের জমি রক্ষার লড়াইতে তিনি আবার যাচ্ছেন। এবং সিঙ্গুর নিয়ে যে কুৎসা এবং বিভ্রান্তি, মিথ্যাচার চালাচ্ছে বিরোধীরা, মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার তার জবাব দিয়েছেন, বাংলার মানুষ সেই জবাব গ্রহণ করেছেন। এবং হয়তো কাল আবার মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস কোনো অবস্থায় শিল্প বিরোধী নয়, টাটাদেরও বিরোধী নয়। টাটারা তো এখনো কত কাজ করছে। বক্তব্য ছিল নীতিগত, জমি নীতির বিষয়, যে কারখানা করতে গেলে সেটা শিল্পের জন্য আইডেন্টিফাইড জমিতে হবে, নাকি যার যখন পছন্দ 3 ফসলি কৃষি জমি সেটা রাষ্ট্র বলপূর্বক অধিগ্রহণ করে তুলে দেবে প্রাইভেট কর্পোরেট হাউসের কাছে। তো এই নীতিগত বিষয়টা নিয়েই আপত্তি ছিল। সিঙ্গুরে তখন যে কারখানা হয়নি বা কারখানাটা অন্য কোথাও হলো না, তার কারণ হচ্ছে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অন্যায় জেদ। কৃষি জমিতেই করব, কৃষকদের তুলে দিয়েই করবো। আর মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? 3 ফসলি কৃষি জমি, কৃষক, কৃষিজীবী, ক্ষেত মজুর, এদের জীবন জীবিকা, পেশার সুরক্ষা, জমির রক্ষার যে অধিকার, সেই একদম নীতিগত ক্লারিফিকেশন সারা ভারত মেনে নিয়েছিল। সেটা সারা ভারতবর্ষে কৃষকরা মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর আন্দোলনের মডেলে নিজেদের বেঁচে থাকার জোর খুঁজে পেয়েছিলেন। 100 বার শিল্প হবে, সময়ের ডাকে শিল্প হবে, কিন্তু শিল্পটা হবে শিল্পের জমিতে, কৃষি জমি দখল করে নয়। কৃষকরা কোথায় যাবেন? ক্ষেত মজুররা কোথায় যাবেন? এবং এই যে একটা ন্যারেটিভ তৈরি করছে যে বাংলায় নাকি শিল্প, সিঙ্গুরকে দেখিয়ে নেগেটিভ কমেন্ট হচ্ছে, ভালো করে মুখ্যমন্ত্রী না মুখে ঝামা ঘষে দিয়ে আসবেন কাল, যে বাংলায় কিভাবে পরিকল্পিতভাবে, জমিদারি স্টাইলে নয়, মনে হলো রাস্তা দিয়ে যেতে যায় জমিটা নিয়ে নাও, বাবু কহিলেন বুঝেছ উপেন, এই জমি লইব কিনে, ওইরকম ভাবে নয়, পরিকল্পিত ল্যান্ড ব্যাংক। বাংলায় বিপুল শিল্প হচ্ছে, বিপুল কর্মসংস্থান হচ্ছে। মানুষকে মুখ্যমন্ত্রী বারবার জানিয়েছেন, হয়তো আবার জানাবেন। অভয়ের বাবা মা অভিযোগ করছেন যে শুভেন্দু অধিকারী তাদের ভোটে দাঁড়ানোর জন্য বলেছিলেন, কিন্তু তারা রাজি হননি বলে শুভেন্দু আর তাকে গুরুত্ব দিচ্ছে। দেখুন, এই ব্যাপারটা আমি আবার বলছি, অভয়ের প্রতি পূর্ণ শ্রদ্ধা সম্মান জানিয়ে বলছি। অভয়কে কেন্দ্র করে বিভিন্ন ব্যক্তির বিপথগামী প্ররোচনায় বিভ্রান্ত হয়ে অভয়ার বাবা মা যে ধরনের কথাবার্তা বলেন, যে ধরনের অবস্থান নেন, সেটা দেখে খারাপ লাগে।
ওনারা তো দুঃখ পাবেন, তো স্বাভাবিক, কিন্তু কথায় কথায় প্ররোচিত হয়ে এই ধরনের কথা বলা। আজকে বলছেন তাদের ভোটে দাঁড়াতে বলেছিলেন শুভেন্দু অধিকারী, তারা না বলেছেন বলে তার সঙ্গে শুভেন্দুদের দূরত্ব হয়ে গেছে। কিছুদিন আগে বলছিলেন অনিকেত মাহাতোর মতো ভালো ছেলে হয় না, এখন আবার অনিকেত মাহাতোরও, ডাক্তার অনিকেত মাহাতোরও সমালোচনা করেছেন দেখলাম। এটা খুব সমস্যার ব্যাপার। তবে অভয়ের বাবা ঠিক বলছেন না শুভেন্দু ঠিক বলছে, ওরা একটা টস করে ঠিক করে নিতে পারেন। কোনো কি পলিটিক্যালি ওদিকে ব্যবহার করার চেষ্টা করেছেন কি শুভেন্দু অধিকারী? দেখুন, অভয়ের বাবা মা তাদের কন্যাকে হারিয়েছেন, তাদের আবেগ, তাদের শোক, এটা তো অস্বীকার করার কোনো প্রশ্নই নেই। কিন্তু ওনারা যদি মানে জোয়ার ভাটার মতো নিজেদের বক্তব্য থেকে শিফট করেন এবং যে যখন যা উদ্দেশ্য প্রণোদিত বোঝাচ্ছে তাতে প্ররোচিত হন, প্রভাবিত হন, তাহলে তো মূল যে বিষয়টা সেটা থেকে শিফট করে যাওয়া হচ্ছে না, বিভ্রান্তিকর হচ্ছে। একটা সময় আমাদের কাছে বিজেপি খুব ভালো ছিল, বিজেপির মিছিলেই তো আপনারা গিয়ে হেঁটে এলেন, বিজেপির মিছিলে তো ওনারা গেছেন। আমরা বারবার বলেছি যে আপনাদের ব্যবহার করা হচ্ছে, হবেন না, তো তখন তো ওনাদের সেটা মনে ছিল না। যা পারেন যা মুখে এসেছেন বলেছেন, যা মুখে এসেছেন বলেছেন। এখন ওনাদের মেয়ে হারিয়েছে, ফলে সেটা একটা চরম দুঃখের বিষয় ইত্যাদি। কিন্তু যখন একটা তদন্ত হচ্ছে, 24 ঘন্টার মধ্যে পুলিশ ধরছে, আপনারা বলছেন সিবিআই চাই। সিবিআই এসে দেখালো কলকাতা পুলিশের তদন্ত ঠিক ছিল। এখন আবার আপনারা কার কথা শুনে কি বলছেন, এটা মানে আপনাদের মানে অভয়ার বাবা মার তাদের আবেগটাকে বিভ্রান্ত করে কখনো বিজেপি তাদেরকে ব্যবহার করছে, কখনো বামেরা ব্যবহার করছে, এই চলছে। আমার মনে হয় ওনারা মেয়ের মানে আত্মার প্রতি সুবিচার করছেন না। থ্যাংক ইউ।